ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, এই যে প্রপার্টিসগুলো আছে এগুলো আমরা প্রত্যেকটা পড়বো। এর মধ্যে কয়েকটা প্রপার্টিস খুবই ইম্পর্টেন্ট, ওগুলো দ্বারাই দেখা যাবে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ম্যাথ সলভ হবে। আমরা সব কিছুই ভালো মতো বোঝার চেষ্টা করবো। তো 1 নাম্বার প্রপার্টিসটা একটু পড়ো দেখি তোমরা। কোন নির্ণায়কের একটি সারি বা একটি কলামের সবগুলি উপাদান শূন্য হলে নির্ণায়কটির মান কত হয় বলো তো? শূন্য হয়। তো এটা যদি আমরা একটু লিখে দেখাই, দেখো তো বুঝো কিনা। ধরো আমার কাছে একটা নির্ণায়ক আছে, নির্ণায়কটা এরকম যে এখানে 0 0 0, এখানে আছে 1। ধরো আমার কাছে এটা একটা নির্ণায়ক দেওয়া আছে, বলো তো এই নির্ণায়কের মান তুমি নির্ণয় করতে পারবে না? আমরা যখন নির্ণায়কের মান নির্ণয় করি তখন আমরা হচ্ছে কি বলি বলো তো? যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম আমরা সিলেক্ট করবো প্রথমে, তারপরে ওর প্রতিটা ভুক্তির সাথে তার প্রতিটা কি করবো বলো তো? সহগুণক গুণ করবো। তা আমি তো চাইলেই এই 1 নাম্বার সারিকে এবার চুজ করতে পারি যে আমি 1 নাম্বার সারি বরাবর কি করবো বলো তো? বিস্তার করবো। তাহলে এর উত্তর ইভেনচুয়ালি কত আসবে বলো? এই যে ভুক্তি কিন্তু তার সহগুণক, ডাজেন্ট ম্যাটার, ও 0ই আসবে। সেম এই ভুক্তি কিন্তু তার সহগুণক 0 আসবে, আবার এই ভুক্তি কিন্তু তার সহগুণক 0 আসবে। এখান থেকে তোমরা কি বুঝলা? যদি কোনো নির্ণায়কের একটা কলাম বরাবর থাকতে পারে, একটা সারি বরাবর থাকতে পারে, যদি তিনটা জিনিস মানে তিনটা ভুক্তি যদি 0 থাকে, তিনটা না অ্যাকচুয়ালি যতগুলা ভুক্তি থাকবে সবই যদি 0 হয়, তাহলে ওই নির্ণায়কের মান অ্যাকচুয়ালি কত হবে বলো তো? 0 হবে। এবং এখান থেকে কিন্তু আমরা আর একটা আইডিয়া জেনারেট করতে পারি। ধরো আমাদের কোন একটা নির্ণায়কের আমরা কাজ করব, ধরো এটা একটা নির্ণায়ক। এই নির্ণায়কের মান তো আমরা যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তার করতে পারি না, কিন্তু কোন বরাবর করলে সবচেয়ে ইজিয়েস্ট হবে বল? সবচেয়ে সহজ আমরা করতে পারবো এই বরাবর। আমরা যদি 2 নাম্বার রো বরাবর বিস্তার করি তাহলে সবচেয়ে ইজিতে করতে পারবো। কেন বলতো? কারণ যে 0 ইন্টু তার সহগুণক লেখা লাগবে না, 0 ইন্টু তার সহগুণক লেখা লাগবে না, শুধুমাত্র 5 ইন্টু তার সহগুণক লেখা লাগবে। এর কি কমন সেন্স তৈরি হচ্ছে তোমাদের? আচ্ছা, এটা ছিল আমাদের 1 নাম্বার প্রপার্টি, যেটা সবাই বুঝো, এটা আমরা এর আগে একটু দেখছি। ওকে, এটা 2 নাম্বার প্রপার্টিসটা পড়ো দেখি। কোন নির্ণায়কের সারিগুলি তাদের অনুরূপ কলাম সমূহে পরিবর্তিত হলে এবং কলামগুলি তাদের অনুরূপ সারি সমূহে পরিবর্তিত হলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিনস অ্যাকচুয়ালি তোমাকে বোঝাচ্ছে যে ধরো তোমার একটা ম্যাট্রিক্স আছে এরকম, আচ্ছা নর্মাল ছোট একটা ম্যাট্রিক্সে কাজ করো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ধরো এইটা আমাদের একটা ম্যাট্রিক্স এ, ওকে? তাহলে এখান থেকে যদি আমরা বের করি যে ডিটারমিনেন্ট অফ এ কত হবে, তাহলে 3 থেকে তুমি কত বাদ দেবে বলো তো? 8। 3 - 8 দ্যাট মিনস কত বলো তো? -5। এখন এরা বলছে যে যদি আমি এ নির্ণায়কের সারিগুলাকে কলামে রূপান্তর করি, এই কথা মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স না? বুঝতেছো বিষয়টা? ভালো করে পড়ে দেখো যে সারিগুলাকে কলামে রূপান্তর করতেছি অথবা কলামগুলা কিসে রূপান্তর করতেছি বলতো? সারিতে। তাহলে সেটা ইভেনচুয়ালি দেখতে কিন্তু এ ট্রান্সপোজ হবে, এবং এটা এরকম হবে না বলতো? 1 2 4 3। এই পার্টিকুলার ক্ষেত্রেও যদি আমি মডুলাসের মান নির্ণয় করতাম, সেটা কত আসতো বলতো? 3 - 8 দ্যাট মিনস আসতো -5। তো এখান থেকে তাহলে আমরা ডিসিশন নিতে পারি যে মডুলাস অফ এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল কত বলতো? মডুলাস অফ এ। তার মানে নর্মাল কোনো একটা ম্যাট্রিক্সের যদি আমরা নির্ণায়কের মান বের করি, সেটা যা আসবে, যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করি, তাও কি আসবে বলতো? সেম আসবে। মনে পড়ে এই কথা? মনে পড়ে? এগুলো এর আগের দিন তো পড়াইলাম। আচ্ছা, তাহলে 2 নাম্বার প্রপার্টিস ভালো মতো বুঝছি, কোনো সমস্যা নাই। 3 নাম্বার প্রপার্টিস একটু আসো তো, আসো 3 নাম্বার প্রপার্টি দেখো তো বুঝো কিনা। বলছে কোন নির্ণায়কের যে কোনো 2টি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের চিহ্ন বদলে যায়, কিন্তু নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, কথা খুব সিম্পল। কি যে আমার একটা সারি আছে, আমার ধরো 2 নম্বরে আর একটা সারি আছে, আমরা চাইলে দুটো সারিকে এক্সচেঞ্জ করতে পারি। 1 নাম্বার সারির জায়গায় 2 নাম্বার সারিকে রাখতে পারি, 2 নাম্বার সারির জায়গায় কি করতে পারি বলতো? 1 নাম্বার সারিকে রাখতে পারি। ধরো এরকম চিন্তা করো, ধরো আমার একটা নির্ণায়ক আছে, নির্ণায়কটা হচ্ছে এ। আমরা ছোট ছোট নির্ণায়কটা পড়াই, 1 2 3 4। আচ্ছা, এই নির্ণায়কের মানটা কত আসবে বলতো? 4 - 6 দ্যাট মিনস কত আসবে বলতো? -2। আচ্ছা, এখন এদের কথা মতে 3 নাম্বার কথাটা এরকম যে যদি আমি 2টা সারি বা 2টা কলাম পরস্পর স্থান বিনিময় করি, এই শোনো
সারির সাথে কিন্তু সারির স্থান বিনিময় হবে, কিন্তু এরকম হবে না যে সারির সাথে তুমি কলামের স্থান বিনিময় করে দিলা, এটা সম্ভব না। তুমি সারির সাথে সারির স্থান বিনিময় করতে পারো, কলামের সাথে কলামের স্থান বিনিময় করতে পারো। ওকে, আমার খুব শখ হচ্ছে যে 1 নাম্বার সারিকে 2 নাম্বার সারিতে রাখবো আর 2 নাম্বার সারিকে রাখবো, তাহলে কোথায় বলো তো 1 নাম্বার। তার মানে কি করবো আমরা, এক্সচেঞ্জ করবো। বিষয়টা এরকম, 1 নাম্বার রোকে আমি দিয়ে পাঠাবো হচ্ছে 2 নাম্বারে এবং 2 নাম্বারটাকে দিয়ে পাঠাবো কোথায় বলো তো 1 নাম্বারে। আমরা এই কাজটা করবো। যদি এই কাজ করি তাহলে কি ঘটনা ঘটবে দেখো এবার। এখন আমার নির্ণয়টা এরকম হবে না, কত বলো, 3 4 1 2। এইবার তুমি একটু খেয়াল করে দেখো এইটার নির্ণায়কের মান কত। দেখো এইটার নির্ণায়কের মান হচ্ছে 6 - 4, দ্যাট মিনস কত বলো তো 2। তো এখানে সুন্দর করে উল্লেখ করে দিছিল, তুমি যখন এইরকম এক্সচেঞ্জ করবা সারি বা কলামের, সেই ক্ষেত্রে তোমার নির্ণায়কের মানের সাংখ্যিক যে মানটা আছে না, সাংখ্যিক মান, এখানে সাংখ্যিক মান কত 2 না। দেখো এখানেও সাংখ্যিক মান কত বলো তো 2। এই সাংখ্যিক মানের কোনো চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবে কিসের বলতো, চিহ্নের। তার মানে আগের এইখানে যদি ভ্যালু থাকতো নেগেটিভ, তাহলে এখন এটা কি হয়ে যাবে বলতো পজিটিভ। যদি আগের এটা থাকতো পজিটিভ, তাহলে এটা কি হতে বলতো নেগেটিভ। আমি কথা বুঝাতে পারতেছি? তার মানে বিষয় হচ্ছে এরকম যে ধরো আমার কাছে একটা নির্ণায়ক আছে, এটা হচ্ছে দেখতে কিছুটা এরকম ABCD। ধরো এই নির্ণায়কের উত্তর আসছে একটা বক্স, আমি জানি না কি উত্তর আসছে, বাট ধরো একটা অ্যাজিউম করে একটা বক্স উত্তর আসছে। এবার আমি যদি কিছু এক্সচেঞ্জ করি, ধরো আমি এই এক্সচেঞ্জটা করলাম যে কলাম 1 কে কলাম 2 তে দিয়ে পাঠাইছি এবং কলাম 2 কে কলাম 1 এ, এরকম এক্সচেঞ্জ যদি আমরা করি তাহলে নতুন নির্ণায়ক তৈরি হবে না। বলো নতুন নির্ণায়কটা কত আসবে বলো দেখি। আহা, এটা আসবে হচ্ছে CDAB। বলো এই ক্ষেত্রে এই নির্ণায়কের মান কত আসবে? সাংখ্যিক মান যা আছে তাই থাকবে, শুধুমাত্র এখানে যে চিহ্ন আছে সেটা কি হবে বলো তো, এখানে উল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সো এটা দেখতে হবে এরকম মাইনাস ওই বক্স। আমি কি কথা বুঝাতে পারলাম? তারপর আমরা একবার একটা কথা বলতে পারি খুব সুন্দরভাবে, যদি আমরা কোনো একটা সারি বা একটা কলাম এক্সচেঞ্জ করি পরস্পরের সাথে, তাহলে কি আসে বলতো, একটা মাইনাস চলে আসে, মানের সাথে একটা মাইনাস চলে আসে। লাস্ট তাহলে আর একটা উদাহরণ তোমরা দেখো বুঝো কিনা। আচ্ছা আমি যদি এখন এরকম বলতাম যে ABCD, এই নির্ণায়ক আর এই নির্ণায়ক কোনটা, CDAB, এই দুইটা নির্ণায়কের মান সমান ছিল, জাস্ট আমাকে এখানে একটা কি দেওয়া লাগতো বলতো, মাইনাস দেওয়া লাগতো। বুঝতে পারতেছো কি কথাটা? কি করছি, এক্সচেঞ্জ করছি, কিন্তু রো 1 কে রো 2 দ্বারা এক্সচেঞ্জ করছি। ভাইয়া শোনো, কোনোদিনও তোমার এরকম কিছু লাগবে না, এরকম কিছু লাগবে না, তোমার কাজ করা লাগবে এরকম যে তুমি এগুলো চেঞ্জ করে দিবা, তখন সামনে কিছু লাগবে বলতো, একটা মাইনাস লাগবে। আচ্ছা আমি যদি আবার এদেরকে চেঞ্জ করে দিই, আবার একটা মাইনাস আসবে না? বুঝো বিষয়টা বুঝো। ধরো আমি আবার চেঞ্জ করলাম, আচ্ছা এখানে কি চেঞ্জ করছি বলতো, এখানে কি চেঞ্জ করছি বলতো, আমরা রো 1 কে রো 2 তে নিয়ে গেছি আর রো 2 তে নিয়ে এসেছি, তাহলে এরকম হয়েছে। আর সামনে কি চলে আসছে একটা বলতো, মাইনাস। আচ্ছা আমি আবার চেঞ্জ করবো, এবার কি চেঞ্জ করবা তুমি বলো, তোমার কি শখ চাচ্ছে, কলাম চেঞ্জ করবা? আচ্ছা তুমি রো আবার চেঞ্জ করতে পারো না? রো আবার চেঞ্জ করলে দেখবা হুবহু এটা চলে আসবে, আর মাইনাসের বদলে আর একটা মাইনাস কি হবে বলতো, প্লাস হয়ে যাবে। বুঝেছো? তুমি যে কোনো পরিবর্তন কিন্তু করতে পারো। তো এই টাইপের পরিবর্তন আমাদের ম্যাথে লাগে, তোমরা কি এটা পুরোপুরি বুঝলা? আচ্ছা, তো এইটা ছিল আমাদের 3 নাম্বার প্রপার্টিজ, যে তুমি চাইলে স্থান বিনিময় করতে পারো রো এবং কলামদের। ওকে, সেই ক্ষেত্রে কি পরিবর্তন হবে, জাস্ট সামনে একটা মাইনাস দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা এবার একটু 4 নাম্বার প্রপার্টিজ আমরা একটু পড়বো, তোমরা পড়ো দেখি। এই যাবৎকালের সবচেয়ে সোজা প্রপার্টি ছিল এটা, কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক উপাদানকে ওই একই রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটির মানও ওই রাশি দ্বারা গুণ হয়। এখানে বাংলাতে অনেক কষ্ট করে বোঝানো আছে, সহজ ভাষায় আমি তোমাদের একটু বুঝাই। অ্যাজিউম করো এইটা আমার নির্ণায়ক এ, এই নির্ণায়কটা মনে করো এরকম 1 2 3 4। এখন আমার শখ হচ্ছে 5A এইটা নির্ণয় করা। এর আগে আমরা নির্ণায়ক ও ম্যাট্রিক্সের তফাতের সময় এটা পড়ালাম না, পার্থক্যের সময়, যে ম্যাট্রিক্সকে যখন আমরা কোনো একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করি তখন সবাই গুণ হয়ে যায়, বাট এই সেম ঘটনা যখন আমরা নির্ণায়ক করি তখন কি হয় বলতো, শুধুমাত্র একটা সারি অথবা একটা কলামে গুণ হয়। এই কথা কি বুঝাতে পারতেছি? এইটাই এখানে উল্লেখ করে দিছে যে আমি যদি কোনো একটা কনস্ট্যান্ট দ্বারা কোনো একটা নির্ণয়কে গুণ করি, একটা কনস্ট্যান্ট দ্বারা নির্ণয়কে গুণ করি, তাহলে কি করতে হবে, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে তোমাকে কি গুণ করতে হবে, ওই কনস্ট্যান্ট গুণ করতে হবে। তাহলে এটা দেখতে এরকম হবে। আগে তুমি মনস্থির করে নাও যে কাকে তুমি গুণ করবে 5 দ্বারা। আমার শখ হচ্ছে কলাম 2 কে গুণ করবো 5 দ্বারা। তাহলে কলাম 2 কে যদি আমি 5 দ্বারা গুণ করি, তাহলে এই 2 ইভেন্চুয়ালি কত হয় বলতো 10। এটা কত হয় বলতো
20 আর বাদ বাকি এখানে থাকবে 1, এখানে থাকবে হচ্ছে 3। এই কথাকে আমি বোঝাতে পারলাম। ঠিক যেমন আমরা গুণ করতে পারতেছি ঠিক তেমন আমরা কমন নিতে পারবো না। কাল যদি আমাদের এরকম কোনো কিছু দেওয়া থাকে, ধরো একটা নির্ণায়ক আছে এরকম, এখানে আছে হচ্ছে 10, এখানে হচ্ছে 20, এখানে মনে করো 15, এখানে মনে করো হচ্ছে লেটস সে 10। এখন আমি চাইলেই যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু কমন নিতে পারো না। আমার খুব শখ হচ্ছে আমি এই বরাবর থেকে কিছু জিনিস কমন নেব। বলো তো এখান থেকে এই রো 2 থেকে আমি কি কমন নিতে পারি? 5 কমন নিতে পারো না তুমি? তো ধরো আমি 5 কমন নিলাম, তাহলে এখন কি হবে? আচ্ছা বলো তো এই রো 1 এ কোনো চেঞ্জ হবে না? ওইটা যেরকম আছে দ্যাট মিন্স 10, 20 এইটা চেঞ্জ হবে। আচ্ছা কমন না মানে ভাগ করা, তোমরা এটা বুঝো? আচ্ছা যখন আমরা 5 কমন নিব তখন আমরা অ্যাকচুয়ালি এই 15 কে কি করবো বলতো? 5 দ্বারা ভাগ করবো। তাহলে এখানে কি পড়ে থাকবে বলতো? এখানে এখন পড়ে থাকবে 3। আবার যখন আমরা 10 থেকে 5 কমন নিব তখন কত পড়ে থাকবে বলতো? 2। এই বিষয়টা কি তোমরা বুঝতে পারলা? যেমন তুমি গুণ করতে পারতেছো তেমন তোমাকে এই যে কমন নিতে বা ভাগ করতেও পারতে হবে, এবং এটা লাগে কিন্তু পরীক্ষাতে দেখবা এটা আসতেছে। শিওর বুঝছো তোমরা? আচ্ছা তো একটু পরেরটা পড়ো দেখি। পড়ো পড়ো, এখন থেকে জিনিসপত্র ইন্টারেস্টিং হওয়া শুরু করবে এখন থেকে। আচ্ছা আমরা 5 নম্বর প্রপার্টিজ পড়তেছিলাম। 5 নম্বর প্রপার্টিজে একটা কথা খুব সুন্দর করে উল্লেখ করছে, দেখো কোনো নির্ণায়কের সারি বা কলামের প্রতিটি ভুক্তির সাথে ওই নির্ণায়কের অপর কোনো সারি বা কলাম কি করা যাবে বলো দেখি? যোগ বা বিয়োগ করা যাবে। তার মানে তোমরা কি এরকম কিছু করবা যে সারির সাথে কলামের যোগ বিয়োগ করবা? না। সারির সাথে কিসের যোগ বিয়োগ করা সম্ভব বলতো? অপর আর একটা সারির যোগ বিয়োগ সম্ভব। কলামের সাথে কিসের যোগ বিয়োগ সম্ভব বলতো? কলামেরই। এবং এখানে উল্লেখ করে দিছে কি কি সম্ভব? যোগ এবং বিয়োগ সম্ভব। তার মানে তুমি চাইলে কি একটা সারির সাথে আরেকটা সারিকে গুণ করতে পারো? পারো না। একটু পরে তোমার ইচ্ছে হবে যে আমি একটু সারির সাথে আরেকটা সাথে গুণ করে দেখি, গুণ করলে একদম পারফেক্ট উত্তর মিলে যাবে, কিন্তু গুণ করা যাবে না। তুমি কি করতে পারো বলো? যোগ অথবা বিয়োগ। তা আমরা একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা যোগ আর বিয়োগ তুমি যদি করো তাহলে সেক্ষেত্রে কি হবে এটা তো বলা লাগবে। সেক্ষেত্রে নির্ণায়কের মানের কি কোনো পরিবর্তন হবে? না, নির্ণায়কের মান আগে যেরকম ছিল ওই রকমই থাকবে। একটা এক্সাম্পল দেখো, ধরো আমি এই নির্ণায়কটায় কাজ করতেছি, সারাদিন আজকে এই নির্ণায়কটায় কাজ হবে। ধরো এই নির্ণায়কের মান কত নরমালি বলো? -2 না? -2 নাকি এখন তোমরা কনফিউজড? আচ্ছা এখন আমার শখ হচ্ছে, আমার বিভিন্ন রকম শখ হতে পারে, আমি বিভিন্ন কাজকর্ম করতে পারি। আচ্ছা বলো তো কি কি করতে পারি বলো তো? আমি দুইটা সারি যোগ করতে পারি না? আমি দুইটা সারি বিয়োগ করতে পারি না? আচ্ছা আমি কলামের যোগ করতে পারি না? আমি কলামের বিয়োগ করতে পারি না? পারি কিনা বলো? আমি এইগুলাই এখন তোমাকে জাস্ট একটা করে দেখাচ্ছি, কিন্তু এটা বিভিন্ন সময় প্রশ্ন যেরকম ভাবে তোমাকে বলবে ঠিক সেইভাবে তোমাকে কাজ করা লাগবে। যোগ করা লাগতে পারে, বিয়োগ করা লাগতে পারে। ওকে আচ্ছা তো আমার শখ হচ্ছে আমি কলামগুলোকে যোগ করব। তাহলে দেখো এই কথাটা কিভাবে আমরা লিখি? আমরা এইভাবে লিখি, আমরা কলাম 1 এবং কলাম 2 এই দুটোকে কি করবো বলতো? যোগ করব। আচ্ছা তুমি যদি কলাম 1 এবং কলাম 2 কে যোগ করো তাহলে নতুন আর একটা কলাম তৈরি হবে না? ওই কলামটা তুমি স্টোর করবা কোথায়? তাহলে কোনো আরেকটা কলামকে রিপ্লেস করে দেওয়া লাগবে, এটা তো নতুন কলাম হবে, বুঝুনি বিষয়টা? তখন আমরা একটা কলামকে রিপ্লেস করি, সেটা চাইলে আমরা কলাম 1 কেও রিপ্লেস করতে পারি, কলাম 2 কেও রিপ্লেস করতে পারি। এই ক্ষেত্রে তো আমাদের শখ হচ্ছে আমরা হচ্ছে কলাম 1 কে কি করবো বলতো? রিপ্লেস করব। এই জন্য কলাম 1 কি দিলাম বলতো? ড্যাশ দিলাম। তাহলে এখন পরিবর্তন কি হবে বলতো? আমরা এডিট করতেছি কাকে অ্যাকচুয়ালি বলো? কলাম 1 কে আর থাকবে? আগেরটা থাকবে না, কলাম 1 এখন পরিবর্তন হবে। কথা কি বুঝতেছো? কি হবে বলতো? শোনো এই কথা আমি এখন থেকে কয়েকবার বলবো তোমাকে। যখন তুমি এরকম একটা স্টেপ লিখবা, তুমি এই স্টেপের কাজটা আগে করে দিবা, কারণ ওই একটা কলাম বা ওই একটা রোকেই তুমি এডিট করবা, বাদ বাকি সবকিছু কি থাকবে বলো তো? যেরকম ছিল সেরকম থাকবে। তাহলে আমাকে বলো তুমি কাকে এডিট করতেছো? কলাম 1 কে। তাহলে বলো তো কলাম 1 মানে এটা না? এটা না? আচ্ছা বলো এইটা প্রথম যে উপাদানটা হবে সেটা অ্যাকচুয়ালি কি হবে এখন বলো দেখি? কিভাবে বুঝলা? কারণ এই যে এখানে ছিল কলাম 1 এর 1 আর এখানে ছিল কত বলো তো? 2। এদেরকে তুমি যোগ করবা, তাহলে এটা 1 প্লাস কত হবে বলো দেখি? 2। আচ্ছা বলো তো এই ভুক্তিটা কত হবে? 3 প্লাস 4। আচ্ছা কলাম 2 কি আমরা এডিট করব? এটাতে আমাদের কোনো কাজকর্ম আছে? তাহলে আমরা কি করবো বলো? কলাম 2 যেরকম ছিল দ্যাট মিন্স এখানে 2 এখানে 4 যা ছিল তাই থাকলো। আচ্ছা দেখো তো এটা এখন কত হচ্ছে ইভেন্চুয়ালি? এটা হচ্ছে 3, 2, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4। আচ্ছা গুণ করে দেখো তো কত আসে? 12 মাইনাস 14 দ্যাট মিন্স কত বলো তো? -2। আমি কি এখান থেকে কিছু জিনিস ক্লিয়ার করতে পারলাম? তুমি চাইলে একটা সারির সাথে আরেকটা সারিকে যোগ করতে পারো, তুমি চাইলে একটা সারির সাথে আরেকটা সারি বিয়োগ করতে পারো, পারো না?
কলামে সেম কাজ করতে পারো না ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই একটা প্রপার্টি সত্যি বলতে আজকে তোমাকে আমি একদম প্রথম শিখালাম। এর আগে এই যে 4টা পড়লাম না, এর আগে যে প্রপার্টিস গুলো দেখো তো, ওগুলো এর আগে আমাদের পড়ানো হয়েছে নি, ওগুলো কিন্তু এক একে পড়ানো হয়ে গেছে। বাট এই প্রপার্টিস কি কোনোদিন পড়াইছি আমরা? এটা আজকে প্রথম তোমাকে পড়ালাম। তোমরা কি বুঝতে পারছো? এটার ইউজেস আমরা দেখবো সামনেই, তুমি দেখবা যে এটা ইউজ করা লাগবে। ভাই আমি কি আর কোনো এক্সাম্পল দিব? আমি কি বিয়োগ করে দেখাবো? দেখাবো বিয়োগ করে? তোমরা তুমি বুঝো নি, তাহলে তুমি কেন বলতেছো বিয়োগ করে দেখানো লাগবে? আবার পারবা কিনা? ঠিক আছে, আচ্ছা। কিন্তু শোনো, বিয়োগ করা লাগবে, কিন্তু বিয়োগে বেশি ইম্পর্টেন্ট। এবার আসো 6 নম্বরে আসো। এবার দেখো তুমি এটার একদম চাক্ষুষ প্রমাণ পেয়ে যাবা যে কিভাবে ইউজ করতে হয়। কি বলছে দেখো, কোন নির্ণায়কের 2টি সারি অথবা 2টি কলাম যদি কি হয় বলতো, একই হয়, সেক্ষেত্রে নির্ণায়কের মান কত আসে বলো দেখি? 0 আসে। এখন এটা কি অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারো যে কেন 0 আসে? ধরো আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমার একটা নির্ণায়ক আছে এ, ওই নির্ণায়কটা দেখতে এরকম যে 1 4 7 1 4 7, আর এখানে মনে করো হচ্ছে 10 20 30 দেওয়া আছে। তো এই নির্ণায়কটা আমরা দেখেই বলে দিতে পারি যে এর নির্ণায়কের মান কত আসবে বলতো? 0 আসবে। এটা আমরা দেখেই বলে দিতে পারি। কিভাবে বলতে পারি? এটাই 6 নম্বর প্রপার্টি আমরা পড়াচ্ছি। আমরা বলতেছিলাম যে দেখো, যদি কোনোদিন একটা নির্ণায়কের 2টা সারি অথবা 2টা কলাম একই হয়, তাহলে সেই ক্ষেত্রে উত্তর কত আসবে বলতো? 0 আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন 0 আসবে? বলো, তুমি বলো এবার কেন 0 আসবে? তুমি এর আগের ব্যাচে ক্লাস করছো, তুমি এই প্রপার্টিজ বলে বুঝছো, তাহলে এখন বলো উত্তর কেমন আসবে? 0 আসবে কেন? কেন বলবো যে এটা সমান 0 হবে? এটা সমান 0 হবে কেন? কি দেখে আমরা বলে দিতে পারবো 0 হবে? সমবেত না। আচ্ছা, 1 নাম্বার একটা প্রপার্টিজ পড়ছিলাম না, যে যদি নির্ণায়কের সারি বা কলামের সব 0 হয় তাহলে তার মান কত হয় বলতো? 0 হয়। এখন আমি কি চাইলে এখানে একটা কাজ করতে পারি না যে ভাই কলাম 1 থেকে কলাম 2 কে বাদ দিতে পারি না? আচ্ছা, কেন বাদ দিচ্ছি বলতো? বাদ দেওয়ার পিছনে কি দেখো, এখানেও যে টার্মগুলো আছে এখানেও সেম একই টার্ম আছে না? তাহলে আমি যদি বাদ দিই তাহলে হচ্ছে নতুন যে কলামটা তৈরি হবে সেটাতে প্রতিটা ভুক্তি 0 আসবে না? আমি এটা একটু বলি, যেটা রাখবো কোথায়? লেটস সে স্টোর করতেছি কলাম 1 ড্যাশে। ওকে, এবার তুমি কলাম 1টা খেয়াল করে দেখো, দেখো এখন সব বুঝতে পারবা। কলাম 1 এর এই ভুক্তির কি পরিবর্তন হবে তুমি ভালো করে বুঝো। শুধু এটাই না, পরের অঙ্কের জন্য লাগবে এটা। কলাম 1 এর এই ভুক্তির কি পরিবর্তন হবে? কলাম 1 এর এই ভুক্তি থেকে তুমি এই ভুক্তি বাদ দেবা, দিয়ে এখানে তুমি স্টোর করবা। বুঝো? তাহলে কত হয় বলো তো? এটা 0। আচ্ছা বলো তো, এই 4 থেকে তুমি 4 কে বাদ দিবা না, তাহলে কত আসবে বলো? 0। আবার এই 7 থেকে তুমি 7 কে বাদ দিবা না, কত থাকবে বলো? ডাজন্ট ম্যাটার এর পরে আর কি আছে, আর কিছু যায় আসে না। আমার কলাম 2 এর যে ভুক্তি আছে আমি লিখবই না, এটাও লিখলাম না, আমি এতটুকু দেখে বলে দিতে পারি যে তার মান কত হয় বলো তো? 0 হবে। আর কিছু থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার। বুঝছো বিষয়টা? বুঝছো সবকিছু? আমি এবার তুমি কি বুঝতে পারলা যে কেন এই ঘটনা ঘটলো? শোনো, 5 নম্বর প্রপার্টিজ পড়ালাম, বললাম যে ভাই এটার ইউজেস কেস তুমি দেখতে পাবা, এই যে দেখতে পাই গেছে 6 নম্বরে। আবার 6 নম্বর কেস পড়াচ্ছি, 6 নম্বরে পড়াচ্ছি যে রো বা কলাম একই হলে উত্তর কত হয় বলতো? 0 হয়। এটার ইউজেস কেস আবার দেখাবো। এখন পরবর্তীতে যদি এটা না পারো তাহলে খবর আছে। ওকে, এবং এটা করেও দেখানো লাগে না, ডিরেক্টলি তুমি বলে দিতে পারো যে উত্তর 0। আচ্ছা, এবার 7 নাম্বারটা পড়ো। আজকের ক্লাসে যদি 2টা গুরুত্বপূর্ণ জিনিস পড়াই, মাত্র 2টা গুরুত্বপূর্ণ জিনিস পড়াই, তার মধ্যে একটা হচ্ছে 7 নাম্বার প্রপার্টিস। এই 7 নাম্বার প্রপার্টিস ছাড়া তুমি সামনে আগাতে পারবে না। এইটা দেখেই আমরা ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর বলে দেবো, এই 7 নাম্বার প্রপার্টিস দেখে। ওকে, তো তোমরা এইটা একটু দেখো তো, এটা বুঝো কিনা। কি বলছে যে নির্ণায়কের যে কোনো 2টি সারি বা কলামের প্রতিটি ভুক্তির অনুপাত যদি একই হয় তাহলে তার মান কত হয় বলতো? 0 হবে। এই জিনিসটা আমাদের একটু ভালো মতো বোঝা লাগবে। এখানে কয়েকটা কথা সুন্দর করে উল্লেখ করছে যে নির্ণায়কের যে কোনো 2টি সারি বা কলাম। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো 2টা সারি বা 2টা কলাম আমরা সিলেক্ট করব, তারপরে প্রতিটি ভুক্তির অনুপাত আমরা দেখব। খেয়াল করে দেখছো প্রতিটি ভুক্তি কথাবার্তা বলছে? আমি একটু বোঝাই, একটু লিখে দিই তাহলে আরো ভালো বুঝবা। ধরো আমার কাছে একটা নির্ণায়ক আছে, এটাই নেই এটা আর ভালো বুঝবা।
ধরো এখানে 10 হচ্ছে 1, এখানে 10 হচ্ছে 4, এখানে 10 হচ্ছে 7, আর এখানে 10 হচ্ছে 10, 40, আর বাদ বাকি মনে করো 2, 3, 5। এখন এই নির্ণায়কের মান কত আসবে? এই নির্ণায়কের মান কি আমরা কোনোভাবে বের করতে পারি? কিভাবে বলো দেখি? এই নির্ণায়কের মান আসবে হচ্ছে 0। এটা আমরা এই প্রপার্টিজ দেখে বলে দিতে পারি। কিভাবে? শোনো, কি বলছিলাম, যদি দুইটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াই তার মধ্যে একটা জিনিস আমি পড়াচ্ছি এই অনুপাতের বিষয়টা, যে অনুপাতের মাধ্যমে আমরা বলে দিতে পারি নির্ণায়কের মান কত হবে বলতো? 0 হবে। এটা অনেক প্রশ্ন কিন্তু লাগে, আমরা কি করে বুঝবো অনুপাত? আচ্ছা, একদম একদম সব কেস তুমি চিন্তা ভাবনা করে দেখো, যখন তোমার সামনে একটা প্রশ্ন দিবে নির্ণায়কের, বোঝা তো লাগবে প্রপার্টি যখন পড়ে যাচ্ছ একটা প্রশ্ন দেখতেছো, দেখতে পাচ্ছ প্রপার্টিজে কি আছে, বাট যখন তোমাকে একটা রিয়েল ম্যাথ দিবে ওই ম্যাথে কি বলে দিবে যে ভাই এই ম্যাথে এই প্রপার্টিজ অ্যাপ্লাই করো, এই কথা কি তোমাকে বলে দিবে? কোনোদিনও বলে দিবে না। তাহলে কি দেখে আমরা বুঝবো যে এদের আসলে এই কি বলতো অনুপাত একই? কি দেখে আমরা বুঝবো? এটাই অ্যাকচুয়াল টাস্ক। শোনো, আমাদের হাতে অপশন কি কি আছে, অপশন কি কি আছে, আমি সর্বোচ্চ অনুপাত কার কার মধ্যে বের করতে পারি। আচ্ছা, আমি চাইলে রো 1 এবং রো 2 এর অনুপাত বের করতে পারি না? তারপরে আমার হাতে অপশন থাকবে রো 1 এবং রো 2 এটার অনুপাত বের করা। আমি চাইলে রো 1 এবং রো 3 এটার অনুপাত বের করতে পারি। চাইলে রো 2 এবং কত বলতো রো 3 এদের অনুপাত বের করতে পারি। তাহলে তুমি রোতে যেমন 3টা কেস পাচ্ছ, তুমি কলামেও সেম 3টা কেস পাবো না? তার মানে 3/3 নির্ণায়কের ক্ষেত্রে তুমি আসলে মোট 6 ভাবে কি বের করতে পারো বলতো? অনুপাত বের করতে পারো। এর বাহিরে কোনো আর উপায় নাই। বুঝতেছো বিষয়টা? বুঝতেছো? তো তার মানে যে একটা প্রশ্ন দেখে তোমরা যে ভয় পাও যে আমরা নির্ণায়কের প্রশ্ন কেমন করবো, এত ভয় পাওয়ার দরকার নাই। সর্বোচ্চ কয়টা উপায় হতে পারে বলতো? 6টা, এর বাইরে হবে না। তো এগুলা কি আমরা আবার খাতায় লিখে লিখে করবো নাকি? চোখে দেখে তো বলে দেওয়া যাবে যে ভাই এটা হবে, এটা হবে না, এটা হবে, এটা হবে না। আচ্ছা, এবার আসো বুঝো অনুপাত কিভাবে সমান হচ্ছে। এইটা কলাম 1 না, এইটা কলাম 2 না। তুমি খেয়াল করে দেখো তো, কলাম 1 এ এখানে ছিল 10, এই সরি 1, কলাম 2 তে এখানে আছে কত বলতো? 10। তো আমরা যখন অনুপাত বলি তোমাকে, আমরা যখন তোমাকে বলি যে অনুপাত, ধরো আমি তোমাকে বলতেছি অনুপাত নির্ণয় করে দাও। কার অনুপাত নির্ণয় করবা তুমি? ধরো তুমি কলাম 2 এবং কলাম 1 এর অনুপাত। আচ্ছা, অনুপাত নির্ণয় মানে এক ধরনের ভাগ না? আচ্ছা, এটা কলাম 1 ডিভাইড বাই কলাম 2 হতে পারে না? আবার কলাম 2 ডিভাইড বাই কলাম 1 হতে পারে না? যেটাই হোক এটা একটা অনুপাত। জাস্ট আমাকে এটা নির্ণয় করে দাও। এখন এই কলাম 2 এবং কলাম 1 এর অনুপাত নির্ণয় বলতে বোঝায় অনুরূপ যে ভুক্তি আছে তাদের অনুপাত অ্যাকচুয়ালি। তার মানে এই যে এখানে 1 ছিল আর এখানে 10 ছিল, এই দুইটার অনুপাত কত আসতেছে বের করতে পারবা? বলো তো একটু ভাইয়া, এই 10 এবং এই 1 এদের অনুপাত কত আসতেছে বলো তো? কত? শোনো, এরাই বলতেছিলাম বুঝো, এটা কঠিন কোনো বিষয় না। কেউ যদি বলে যে ভাই আমি 10কে 1 দ্বারা ভাগ করবো, তাহলে অনুপাত কত আসবে? 10। কেউ বলবে যে ভাই আমি 1কে কি দ্বারা ভাগ করবো? 10 দ্বারা ভাগ করবো, তাহলে 1/10 আসবে। কিছু ম্যাটার করে? কিছু ম্যাটার করে যে অনুপাত সমান আসতেছে কিনা। আচ্ছা, ধরো আমি এটা বলতেছি ভাই আমি C2 এবং C1 এর অনুপাত নেব, তাহলে ভাই বলো তো 10 আর 1 এটার অনুপাত ইভেন্চুয়ালি কত আসবে বলো তো? 10। এই দুইটার অনুপাত তাহলে কত আসলো বলো তো? 10। খেয়াল করে দেখো তো, তুমি পরের যে দুটো ভুক্তি আছে তাদের অনুপাত নেবা না? তো এবার অ্যাকচুয়ালি কি আসবে? প্রথমটা ছিল হচ্ছে 10 ডিভাইড বাই 1, এটা মানে ছিল হচ্ছে 10, মানে নিছি। পরেরটা কত আসছে দেখছো? 40 ডিভাইড বাই কত বলতো? 4। বলতো এই ক্ষেত্রে অনুপাত কত বলতো? 10। আবার পরেরটা কত আসছে দেখো, 70 ডিভাইড বাই 7, এটাও আসছে কত বলতো? 10। তো যখন আমরা বলছিলাম দুইটা সারি বা দুইটা কলামের অনুপাত সমান, ওইটা মানে অ্যাকচুয়ালি আমরা এটা বোঝাচ্ছিলাম যে অনুরূপ যে ভুক্তিগুলা ছিল তাদের তুমি যদি অনুপাত নাও তাহলে কি হবে বলতো? সমান হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারলা বিষয়টা? আচ্ছা, আমি চাইলে উল্টা করে লিখতে পারতাম না? যা মন চাই তা লেখো। আচ্ছা, এবার আমাকে বলো যে কেন এই নির্ণায়কের মানটা 0 হবে? কি এমন কাজ আছে যে কাজের মাধ্যমে আমরা 0 প্রমাণ করতে পারি? হ্যাঁ, তুমি দুইটা কাজই করতে পারো, আমি সব এক্সপ্লেন করে রাখতেছি। তুমি দুইটা কাজ করতে পারো, যেটা মান ছোট আছে সেটাকে তুমি এই অনুপাত দ্বারা গুণ করতে পারো না? গুণ করতে পারো না? আমি চাইলে 10 দ্বারা গুণ করে দিতাম, তাহলে এটা কত হতো বলো? 10, এটা কত হলো? 40, এটা কত হতো? 70। এটা করতে পারো। আবার যেটার মান তুমি বড় দেখতে পাচ্ছ সেখান থেকে তুমি 10 কমন নিতে পারো না? ওই অনুপাতটা কমন নিতে পারো না? বুঝতেছো কথাবার্তা? অনুপাত এক কত কমন নেবো বলো তো? অনুপাত কত বলো তো? 10, 10, 10। তো আমি চাইলে তো এখান থেকে 10 কমন নিতে পারতাম। আমি যদি 10 কমন নিতাম তাহলে ঘটনা এরকম হতো না? এটা থাকতো 1, এটা থাকতো 4, এটা থাকতো 7। কমন নিচ্ছ কার কাছ থেকে বলো তো? কলাম 2 থেকে। এটাও হবে 1, 4, 7। আর পরেরটা কত দেওয়া আছে বলো? 2, 3, 5। এবার আমাকে বলো এটা নির্ণায়কের মান কত আসবে?
0। কেন 0 আসবে? কারণ দুইটা কলাম বা দুইটা সারি হচ্ছে একই, তাহলে ওই নির্ণায়কের মান কি আসবে বলো? ইভেনচুয়ালি 0 আসবে। বুঝতেছো বিষয়টা? ভাইয়া আমরা চাচ্ছিলাম ডিরেক্টলি এখান থেকে 0 আসবে, এটা তুমি বলতে পারো, আমরা চাচ্ছিলাম এটা। বা যখন তুমি বুঝতে পারবা যে ভাইয়া অনুপাত সমান, সেক্ষেত্রে কাজ করতে হয় কি, আমরা চাচ্ছিলাম এটা শিখাতে। আমরা চাচ্ছিলাম অনুপাত যখন তুমি বুঝে যাবা যে একই, তাহলে হয় তুমি একটা কলামকে বা একটা রোকে ওই অনুপাত দ্বারা গুণ করতে পারো, নাহলে অপরটাই কি করতে পারো বলো তো? ভাগ করতে পারো। বুঝতেছো বিষয়টা? এর একটু দেখেই তুমি বুঝে যাবা কি করতে হবে, কোন ক্ষেত্রে গুণ করতে হবে, কোন ক্ষেত্রে ভাগ করতে হবে। কোনো ডাউট, কোনো কিছু এই জায়গাতে? এই প্রপার্টিসটা বলতেছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টিস। এই প্রপার্টিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টিস। কেন? তুমি একটু পরে ম্যাথ করতে গেলেই বুঝতে পারবা। এই পর্যন্ত ক্লিয়ার? বুঝছো তোমরা? এইটা একটু দরকার উঠায় নাও তো, জাস্ট খাতায় এই একটা অঙ্ক করো। আচ্ছা একটা কাজ করো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা তোমাকে নতুন একটা প্রবলেম দিই, এটা একটু ট্রাই করো, দেখো তো এটা পারো কিনা। আচ্ছা এই নির্ণায়কের মান কত যাবে? এই নির্ণয় কি কোনো প্রপার্টিজ অ্যাপ্লাই করা যাবে না? এই শোনো, খাতায় লেখার দরকার নাই, মুখে মুখে বলো দেখি, কোনো কিছু বুঝতে পারো কিনা। কি বললা? কলাম 1 থেকে 3 কমন নিব। কলাম 1 থেকে 3 কমন নিব। আচ্ছা তাহলে থাকবে কত? 1 4 7। আচ্ছা এখান থেকে 5 কমন নিব। এখান থেকে তাহলে 5 4 7। হ্যাঁ এটা করতে পারো। আর ও কোন পদ্ধতি? সারি মানে এক নম্বর সারি আর দুই নম্বর সারি থেকে 4 শুধু কি করবা? এটা থেকে আর এটা থেকে তুমি 4 কমন নিবা, এখান থেকে 4 কমন নিবা। আচ্ছা তোমরা তার মানে কমন না দিকে যাচ্ছ। আচ্ছা কমন না নিয়ে ডিরেক্টলি বলা যেত না? তুমি যেমন বলতেছিলে যে কমন নিব, কমন না দেখবো, কমন না তো সময় সাপেক্ষ ব্যাপার, আমরা তাহলে ডিরেক্টলি বলতে পারতাম এটার এটা অনুপাত সেম আছে কিনা। আচ্ছা যাও ওটা পরে, বিষয়টা পরে বোঝাচ্ছি। তুমি কি বলতেছিলা যে এখান থেকে আমরা কত কমন নিব? এই তো এবার ধরা খা যাবা তোমরা। তোমরা যেভাবে চিন্তা করতেছো তোমরা কমন নাও, এটা একটু টাইম লাগবে একটু। নরমালি অনুপাত করো, ভাগ করো, দেখো আসে কিনা। বলো আর কোনো মেথড, আর কোনো কিছু? দেখো আমাকে একটা কথা বলো, ও যেটা বলছিল যে কলাম 1 এবং কলাম 2 এর অনুপাত সমান, এটা তো বোঝাতে চাচ্ছিলা, এটা কি তোমরা বুঝতে পারছো? কি দেখে তোমরা বুঝবে বলো তো? আমাকে যদি তুমি বলতা তাহলে আমি একটা কাজ করতাম, লেটস সে কলাম 1 কে কলাম 2 দ্বারা আমি ভাগ করব, তাহলে প্রতিটা ভুক্তকে ভাগ করে দেখব। আচ্ছা যদি আমি এটাকে এটা দ্বারা ভাগ করতাম, উত্তর আসছে কত বলো তো? 3/5। বুঝতেছো বিষয়টা? বুঝতেছো? আমি যদি এই দুটাকে ভাগ করতাম তাহলে উত্তর আসছে হচ্ছে 3/5। আচ্ছা আমি যদি এই দুটাকে ভাগ করতাম, আমি যদি এই দুটাকে এইটাকে আর এটাকে ভাগ করতাম, কি হতে বলো তো? তাহলে 12/20 আসতো। দ্যাট মিন্স ইভেনচুয়ালি 3/5 কিনা বলো? তার মানে এটার ক্ষেত্রে অনুপাত ছিল যেটা, এই ক্ষেত্রে অনুপাত সেম, একই জিনিস না? আবার বলো তো আমি এখন চাইলে এইটা আর এটার অনুপাত দিতে পারি না? কত আসবে বলো? এইটা আর এটার অনুপাত নাও, কত আসবে বলো তো? 21/35। দ্যাট মিন্স কত বলো তো? 3/5। ঘটনা কি বুঝতে পারতেছো? তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রেও ওই 3/5 অনুপাত কি সেম না? এটাই হচ্ছে অনুপাত, এটাই হচ্ছে অনুপাত, এই অনুপাত কি একই না? তাহলে আমরা ডিরেক্টলি এর উত্তর কথা বলে দিতে পারতাম বলো তো? যেটা বলে দিতে পারতাম, কিন্তু ডিরেক্টলি বলা যাবে না। ডিরেক্টলি বললে সমস্যা, আমাকে অন্তত সমান দেখানো লাগবে, অন্তত দুইটা সারি বা দুইটা কলামকে কি দেখানো লাগবে বলতো? সমান দেখানো লাগবে, তারপরে তুমি ডিরেক্টলি 0 বলো। ডিরেক্টলি এখান থেকে 0 বলো না। তাহলে এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, কি কাজ বলো দেখি? কিভাবে তোমরা এটাকে সমান প্রমাণ করবা? ও যেটা বলতেছিল যে কমন নিয়ে নিবা, কমন নিবা, নিতে পারো, তুমি কমন নিতে পারো। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এবার এটা একটু বোঝার ট্রাই করো তো। আচ্ছা অনুপাত মানে কি? আচ্ছা অনুপাত মানে হচ্ছে এরকম, ধরো কলাম 2 এবং কলাম 1। আচ্ছা আমরা এই পার্টিকুলার ক্ষেত্রে কি বের করছি একটু বোঝো, ভালো মতো বোঝো। চাইলে এমনিতে পড়া দিতে পারতাম, বাট বিষয়টা একটু বোঝো। আমরা অ্যাকচুয়ালি কলাম 1 এবং কলাম 2 এর অনুপাত বের করছিলাম, এবং এটা আসছে কত বলো তো? 3/5। তার মানে কাজ করতে পারতাম তো, এটাকে এবার একটু পার করে দাও। আমরা চাইলে 3/5 দ্বারা যদি কলাম 2 কে গুণ করতাম, তাহলে কলাম 1 এর সমান পাই যেতাম না ভ্যালু?
চিন্তা করে দেখো পাইতাম কিনা বলো। আমি কি বুঝাতে পারতেছি? তুমি যদি 3/5 দ্বারা কলাম 2 কে গুণ করতে তাহলেই কিন্তু এটা পাওয়া যেত। তাহলে তুমি চাইলে গুণ করতে পারো না এটাকে? পারবা নাকি বেশি হচ্ছে তোমাদের জন্য? বেশি হচ্ছে না তোমাদের মস্তিষ্কে? দেখি কতটুকু বুঝো। আচ্ছা এটা বলো দেখি, আমার শখ হচ্ছে 2 নাম্বার কলাম বরাবর 10 গুণ করা। 2 নাম্বার কলাম বরাবর 10 গুণ করা, এটা আমার শখ। তো নর্মালি তুমি 10 কি গুণ করে দিতে পারবা? তুমি যদি ভিতরে কোনো কিছু গুণ করো তাহলে তোমাকে বাইরে কিছু রাখা লাগবে না? কত রাখা লাগবে বলো? তুমি যদি ভিতরে 10 দ্বারা গুণ করো, ভিতরে যদি তুমি 2 × 10 4 × 10 করো, তাহলে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে গেল। এটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু এখানে গুণ করছি, তাহলে এখানে কি করবো বলো তো? ওই 1/10 নিয়ে চলে আসবো, 10 দ্বারা ভাগ করে দেবো। এই কাজ করতে হয়, এটা কি তোমরা বুঝতেছো? তার মানে যদি আমরা কলাম 2 কে কোনো একটা জিনিস দ্বারা গুণ করি, তাহলে সেটা বাইরে কি আকারে রাখা লাগবে? ভাগ আকারে রাখা লাগবে, না হলে কি ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে না? আচ্ছা এই কথা কি বুঝতে পারলা তোমরা? সিরিয়াসলি বলো, বুঝতে পারলা? তাহলে এই কাজটাও কিন্তু আমাদের এখানে করতে হইতো। আচ্ছা আমরা কি শিখছিলাম বলো? এটাকে যদি কোনো একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করি তাহলে এটা সমান করা সম্ভব। কি দেখে বুঝবো সম্ভব? এই যে অনুপাত দেখে বুঝবো, যেহেতু অনুপাত ওদের এটা আছে। এটা মনে হয় একটু বেশি হয়েছে তোমাদের জন্য না? আচ্ছা বলো তাহলে কি করবা বলো? কি গুণ করতে চাচ্ছ কলাম 2 এর সাথে? 3/5 গুণ করতে চাচ্ছ না? আচ্ছা তাহলে তুমি অ্যাকচুয়ালি করবা এটা 3/5 গুণ করবা। তাহলে 5 এর সাথে তুমি গুণ করবা 3/5, 20 এর সাথে তুমি গুণ করবা 3/5, আর 35 এর সাথে তুমি গুণ করবা কত বলো তো? 3/5। বাদ বাকি যা আছে 3, 6, 10। আমার সবই ঠিকঠাক আছে, কোনো কিছুতে সমস্যা নাই, কিন্তু সমস্যা আমার একটাতে। ভাই তুমি একটা জিনিস এখানে গুণ করছো, তুমি একটা জিনিস এখানে গুণ করছো, তাহলে ওটা ভাগ আকারে লেখা উচিত না? এই যে যেমনটা তুমি এখানে 10 গুণ করছো, ওটা কি এখানে ভাগ আকারে লিখছিল না? তাহলে এটাও ভাগ আকারে লেখা লাগবে। তাহলে 1/, কত বলো তো? 3/5। এটাই বোঝাতে চাচ্ছিলাম। পারবা? কোনো কিছু গুণ করলে অবশ্যই কি করতে হয় বলো তো? এখানে গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াই দিলাম, তোমরা এটা বুঝো নি হয়তো বা। তুমি চাইলে নির্ণায়কের ভিতরে যে কোনো কিছু কি করতে পারো তো? গুণ করতে পারো। চাইলেই তোমার শখ হলে তুমি নির্ণায়কের ভিতরে কিছু একটা গুণ করে দিতে পারো। যেমন আমার শখ হলে আমি এবার কি গুণ করে দিলাম, দেখছো? 3/5। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে, তুমি যে জিনিসটা গুণ করে দিচ্ছ ওই জিনিসটা আবার কি করে দেওয়া লাগবে বাইরে বলো তো? ভাগ করে দেওয়া লাগবে, তাহলেই সবকিছু ঠিকঠাক থাকবে। এই কথাবার্তা বোঝাতে পারছি আমি? তাহলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস প্রপার্টি, সেটা হচ্ছে কি বলতো? এই যে অনুপাত, এটা সম্পর্কে একটা প্রপার আইডিয়া পেলাম। এবং এখানে আমরা ছোট্ট আরেকটা আইডিয়া পেলাম যে আমি চাইলেই নির্ণায়কের ভিতরে কোনো কিছু গুণ করতে পারি। সেক্ষেত্রে কি করতে হয় বলতো? বাহিরে আমাকে ওই জিনিসটা দ্বারা ভাগ করতে হয়। এই দুইটা কথা কি তোমরা বুঝতে পারলা? ভালোভাবে বল, বুঝতে পারছো? তাহলে আমরা সামনে আগাবো, শিওর? আমি তাহলে মিশিয়ে দিচ্ছি এটা। তোমরা ততক্ষণে একটু 8 নাম্বারটা পড়তো। আট নাম্বারটা কি তোমরা বুঝতে পারছো? 8 নাম্বারটা আসলে খুব ইজি, এবং এইটা হচ্ছে যে একটা সারির সাথে আরেকটা সারিকে তুমি যোগ করছিল না, ওটারই আপডেটেড ভার্সন। দেখো দেখি বুঝো কিনা। ধরো আমার কাছে এরকম কিছু আছে 1, 2, 3, 4। ধরো আমার কাছে এরকম একটা নির্ণায়ক আছে, বলো এই নির্ণায়কের মান কত? বলো। -2। আচ্ছা বলো তো, আমি চাইলে এর একটা সারির সাথে আরেকটা সারিকে যোগ করতে পারি কিনা বলো? পারি কিনা? পারি তো। বাট এটার একটা আপডেটেড ভার্সন হচ্ছে এরকম যে আমার এখানে কি করে রাখছি দেখো। আমি চাইলে এই কাজটা করতে পারি। শোনো, ধরো আমি রো 1 এর সাথে, দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এর আগে একটা কথা বলছিলাম কিন্তু ভাইয়া, যে ভাইয়া আমরা নির্ণয়কে যে কোনো কিছু গুণ করতে পারি, তাহলে যে কোনো কিছু কমন নিতে পারি ইচ্ছা মতো। আর এই কাজটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে এইটা যদি তুমি করা একবার শিখে যাও, তাহলে কঠিন কোনো অঙ্ক তোমার কাছে কঠিন মনে হবে না। এখন তোমার কাছে ওই যে একটা নতুন একটা দরজা আনলক হয়ে যাবে, যে তুমি চাইলে এটা করতে পারো, চাইলে এটা করতে পারো, তোমার মাথা সারাদিন ঘুরবে। দেখুনি, আমি বোঝাই দেবনি।
ধরো আমি রো 1 এর সাথে রো 2 কে যোগ করতে চাচ্ছি, ধরো আমি রো 1 এর সাথে নরমালি রো 2 কে যোগ করতে চাচ্ছি, এই কাজ আমরা করতে পারি, তাই না? আচ্ছা, মজার কাহিনী কি শোনো, শুধুমাত্র রো 1 না বা রো 2 না, আমরা চাইলে রো 2 কে 10 দ্বারা গুণ করেও স্টোর করতে পারি। মানে কি ঘটনা ঘটছে বুঝতে পারছো বিষয়টা? আমি রো 1 এর সাথে এবার কাকে যোগ করব? রো 2 কে না, 10 ইন্টু রো 2, এই কথা কি বুঝতে পারছো? স্টোর করবা কোথায় বলো? রো 1 ড্যাশ। তারপরে দেখি তো মানের পরিবর্তন কি ঘটে। আর আসো তো দেখি, বলো এখন বলো এডিট করতেছো কাকে? রো 1 কে, রো 1 কে। তাহলে রো 1 এর আগে কি ছিল বলো তো? 1 ছিল, দ্যাট মিন্স যে রো 1 1। নতুন করে তুমি অ্যাকচুয়ালি কি করতেছো তার সাথে বলো তো? 10 ইন্টু রো 2 না, 10 ইন্টু রো 2 না। তাহলে তুমি এটা বলতে পারো যে 10 দ্বারা তুমি 3 কে গুণ করবা, তাহলে কত হবে বলো তো? 30। তাহলে এখন তুমি 30 যোগ করতেছো অ্যাকচুয়ালি। এ বুঝলা বুঝলা কথাবার্তা? আবার বলো 4 এর এই যে 2 ছিল না, 2 এর সাথে তুমি কাকে যোগ করতেছো? শুধুমাত্র কি 4 কে যোগ করতেছো না, 10 ইন্টু কত বলো তো? দ্যাট মিন্স কত বলো তো? তুমি 40 যোগ করতেছো। বুঝলা কথাবার্তা? এটা কিন্তু পাওয়ারফুল একটা টুল। কিভাবে পাওয়ারফুল দেখাচ্ছি, তাহলে বলো এখন উত্তর কত আসবে? এটা হচ্ছে 31, এটা হচ্ছে 31, আর এটা কত বলো তো? 42, আর এটা হচ্ছে 3, এটা কত বলো তো? 4। বলো উত্তর কত আসবে এই পার্টিকুলার ক্ষেত্রে? 24, দ্যাট মিন্স কত বলো তো? মাইনাস। বুঝতেছো এই জিনিস? বুঝতেছো? আচ্ছা, এটার ইউজেস কেস কোথায় হতে পারে? এটার ব্যাপক ইউজেস কেস আছে, ব্যাপক, কিন্তু আমরা ইউজ করি না। মানে কালকে যেমন তোমাদেরকে বললাম না যে তোমাদের কাছে অনেক পরিমাণ টাকা আছে কিন্তু ওই টাকা তুমি ইউজ করতেছো না, তো তুমি বোকা না? ঠিক এই কাজটাই আমরা করে বেড়াই। এইটার এত পরিমাণ ইউজেস কেস আছে, আমি তোমাকে দেখাচ্ছি, একটু দেখো। বুঝতেছো? এটা এক্সাম্পল দেখো। আচ্ছা, নর্মালি যদি তোমাকে আমি এই অঙ্ক দিতাম, নর্মালি যদি আমি এই অঙ্ক দিতাম যে ভাইয়া এখানে ছিল 1, এখানে ছিল 2, এখানে ছিল 10, এখানে ছিল মনে করো 20, নর্মালি তোমাকে যদি আমি এই অঙ্ক দিতাম, যদি বলতাম যে এটা সমান 0 প্রুফ করে দাও, তাহলে তুমি কি করতা? তুমি বলতা ওকে ভাইয়া আমি খুব ইজিলি এটা করতে পারবো, ভাইয়া আমি 2 নাম্বার রো থেকে কি করবো বলতো? 10 কমন নেবো। তাহলে আমি 10 কমন নিলাম, 2 নাম্বার রো থেকে কি করলাম বলতো? 10 কমন নিলাম। 10 কমন নিলে কি হবে ভাইয়া? এখন এটা থাকবে 1, এটা থাকবে কত বলতো? 2, এটা থাকবে 1, এটা থাকবে কত বলতো? 2। আচ্ছা, পরবর্তী স্টেপ তাহলে আমার কি হবে বলতো? কলাম 1 থেকে কলাম 2 কে কি করবো বলতো? আচ্ছা, কলাম 1 থেকে বলতেছে কেন? রো থেকে রোতে কমন দিই, যেহেতু দুটা রো সেম না, আমরা রো 1 থেকে রো 2 কে কি করবো বলতো? বিয়োগ করবো। রাখবো কোথায় বলতো? লেটস সে রো 1 ড্যাশ রাখতেছি। তাহলে ঘটনা কি হয় বলো? এই যে 10 এখানে ছিল থাকুক, এবার তুমি বলবা রো 1 ড্যাশ পরিবর্তন হবে, রো 1 ড্যাশ পরিবর্তন হবে। বলো কত হবে বলতো? এই 1 কার 1 থাকবে না, ও 0 হয়ে যাবে। এই 2 কি হয়ে যাবে বলতো? 0 হয়ে যাবে। তারপর এখানে থাকবে 1 2, এবার তুমি বলতে পারো যে এটা নির্ণায়কের মান কত বলতো? 0। এই স্টেপটা আমরা একটা লাইনে করে দিতে পারি। কিরকম লাইনে বলতো? যে ধরো এখানে আছে হচ্ছে 1 2, এখানে আছে হচ্ছে 10, এখানে কত বলতো? 20। তো আমরা চাইলে রো 1 থেকে রো 2 কে বিয়োগ করতে পারি, এতটুকু তো তোমরা বুঝো। এবং রো 2 কে যখন আমরা বিয়োগ করতেছিলাম তার সাথে কিছু গুণ বা ভাগ করে রাখতে পারি না আমরা? পারি কিনা বলো? পারি। তো আমরা চাইলে তো এটা বলতে পারতাম যে ভাইয়া আমি রো 1 থেকে রো 2 কে বাদ দিব, কিন্তু ভাইয়া তার সাথে 1/10 গুণ করে রাখবো। বুঝনি? যে রো 1 থেকে তো আমরা রো 2 কে বাদ দিতেই পারি, কিন্তু তার সাথে আমরা কি করবো বলতো? 1/10 গুণ করে রাখবো। ফলাফল কি আসবে? ফলাফল দেখো, বলো রো 1 আছে না? 1 আছে না? 1 থেকে তুমি এখন কত বিয়োগ করবা? তুমি কি 10 বিয়োগ করবা না? তুমি কি করবা বলতো? রো 2 কে আগে 10 দ্বারা ভাগ করবা। রো 2 কে মানে এটাকে 10 দ্বারা ভাগ করলে কত হবে এটা বলতো? 1। এখন তুমি 1 থেকে তাহলে ইভেন্টুয়ালি কাকে বিয়োগ করতেছো? 1 কে। তাহলে এটা কত হবে বলো? 0। আবার বলো 2 থেকে তুমি অ্যাকচুয়ালি কাকে বিয়োগ করবা বলো তো? তুমি কি 20 কে বিয়োগ করবা না? 20 কে যে 10 দ্বারা ভাগ করছো তুমি, বুঝেছো? তাহলে 20 এখন কত হয়ে যাবে? 2। তাহলে তুমি ইভেন্টুয়ালি 2 থেকে 2 কে বিয়োগ করবা, তা থাকবে কত বলো? এটা থাকবে 0। আর ইভেন্টুয়ালি এখানে থাকবে 10, এখানে থাকবে কত বলতো? 20। উত্তর কত আসবে বলো? 0। বুঝতেছো বিষয়টা? তার মানে যখন আমাদের এরকম প্রমাণ করতে দিবে, এই কমন নেওয়ার যে পার্টটা এটা আমরা স্কিপ করতে পারি। আমরা চাইলে এই নিয়মটা ফলো করতে পারি। খেয়াল করে দেখো, নর্মালি একটা রো এর সাথে আর একটা রো যোগ করা বা বিয়োগ করা, ওটা থেকে এটা আরো বেশি অ্যাডভান্স না? এখানে তুমি চাইলে গুণ করে দিতে পারতেছো। আমি কি বোঝাতে পারছি? তোমরা কি বুঝছো? শিওর? আচ্ছা, আমি এটার মান 0 চাচ্ছিলাম, বাট এই স্টেপ না করে অন্য কোনো স্টেপে করা যাবে?
বলো বলো, ভয় পাচ্ছ না, বলো। কাকে গুণ করবা 2 দ্বারা? হায় আল্লাহ, লাভ কি? আচ্ছা তারপর বলো, সমস্যা কি? সবই হবে ভাইয়া, সবই সম্ভব। হ্যাঁ, কলাম 1 না, ভালো করে বলো। কি সারি? কোন রো এর সাথে? হ্যাঁ, তো এই কথা স্পষ্ট করে বলো। শোনো, আমি তোমাকে বলি, এর আগের ব্যাচে যখন পড়েছিলাম তখন এই কথা বলছিলাম যে এতদিন তোমাকে আমি এ ইনভার্স বের করতে দিছি। দেখো, এ ইনভার্স বের করার নিয়ম একটা কি সর্বোচ্চ 2টা, এর বাইরে কি পথ ছিল না। বাট এখন তোমাকে আমি নির্ণায়ক দিচ্ছি যখন, তখন ভাই নির্ণায়কের এখান থেকে শুরু করলে এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, পিছন দিকেও যাবে, ঘুরে ঘুরে উত্তর আসবে। কোথায় বলো তো? এই এখানে। ঘটনা এরকম। তাহলে তুমি ভয় পাও না, তুমি যে কোনো নিয়ম ফলো করতে পারো, যা মন চায় তা করতে পারো। আচ্ছা, আমার ধরে নাও এটা শখ হচ্ছে, ও যে ওটা যেটা বললো, ও বলতেছে ভাইয়া আমরা রো 2 কে 10 দ্বারা গুণ করবো, ওখান থেকে কি করবো বলো তো? সরি, রো 1 কে 10 দ্বারা গুণ করবো। মানে আমি যদি এই স্টেপ লিখতাম যে 10 ইন্টু রো 1 মাইনাস কত বলো তো? রো 2। এটা রাখবো কোথায় বলো তো? রো 1 ড্যাশ। দেখো তো কি ঘটনা ঘটতো, তুমি চিন্তা করে দেখো, বলো কি হয়তো। রো 1 ড্যাশে এই ভুক্তি কত হতো এখন বলো তো? 10। 10 থেকে তুমি কাকে বিয়োগ করবে বলো? রো 2 কে বিয়োগ করবে। দ্যাট মিন্স এই 10 কে বিয়োগ করবে। তাহলে এটা ইভেন্চুয়ালি কত আসতো বলো? 0। বলো এই 2 অ্যাকচুয়ালি কত হতো বলো? 20। 20 থেকে তুমি কাকে বিয়োগ করছো বলো তো? 20 কে। তাহলে কত হতো বলো তো? 0। আর নিচে কত থাকতো বলো? 10। 20 থাকতো, ইভেন্চুয়ালি উত্তর কত আসতো বলো? 0। তুমি আরেকটা স্টেপের কথা বলতেছিল না, কি বলো? না, তুমি কলাম 1 কে গুণ করতে চাচ্ছিল 2 দ্বারা, বুঝলি? তাহলে কলাম 1 কে গুণ করা যাবে না 2 দ্বারা, তাহলে এটা কত হয়ে যাবে? 2। এটা কত হয়ে যাবে? 20। শেষ। আবার তুমি চাইলে কলাম 2 থেকে 2 কমন নিতে পারো না? তাহলে বুঝতেছো কত উপায় তুমি চাইলে করতে পারো, সবই করা যাবে। আবার সহজ নিয়ম যেটা তোমার সবাই পড়ে আসছে, ছোটবেলা থেকে পড়তেছিলা, এটা মানে তুমি 10 কমন নিতে পারো। এই জিনিসটা অসাধারণ, কিন্তু এটার ইউজ আমরা করি না, এটা হচ্ছে সমস্যা। তোমরা করতে পারবা? একটা কথা বলি শোনো, এইটার মধ্যে আর এটার মধ্যে বেসিক ডিফারেন্স কি বলো? এইটাতেও উত্তর 0 আসলো, এটাতেও উত্তর 0 আসলো, কিন্তু খেয়াল করে দেখো এটাতে 10 কমন নাও আছে, কোন একটা টার্মকে আমরা নির্ণায়কের বাইরে বের করে নিছি, আর এইখানে কিন্তু ওই বের করার কোনো ঝামেলা নাই। এখন এখানে 10 বলে তোমার চোখে তুমি দেখতে পাচ্ছ, এরপরে যখন অন্যান্য চলক আসবে না, এক্স ওয়াই জেড আসবে না, তখন ওটা তোমার জন্য বিরক্তিকর কারণ হয়ে দাঁড়াবে। ওকে, শোনো, একবার তুমি যদি এটা বুঝে যাও, তাহলে নির্ণায়কের অনেক অঙ্ক তুমি কিন্তু নতুন নিয়মে করতে পারো। মানে বইয়ে গতানুগতিক ভাবে যেভাবে করে দেওয়া আছে, তুমি ওটা বাদ দিয়ে অন্য কোনো নিয়মে করতে পারো। তো আমরা ট্রাই করে দেখবো ওটা। বলো এখন পর্যন্ত কি কি পড়লাম, কোন জিনিস তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে? শোনো, এখন পর্যন্ত আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে এইটা, আমরা অনুপাত নিয়ে পড়াশোনা করছি। ওকে, একমাত্র এই টপিকটাই ছিল ইম্পর্টেন্ট। আর ছোট ছোট 2টা টপিক পড়লাম, কি বলতো? তুমি চাইলেই যে কাউকে কি দ্বারা গুণ করতে পারো, যে কোনো কনস্ট্যান্ট দ্বারা ভিতরে গুণ করতে পারো, পারো না? আর একটা পড়লাম কি, যোগ বিয়োগ তো নর্মাল করাই যায়, বাট আমি চাইলে কিছু গুণ করেও যোগ বিয়োগ করতে পারি। বুঝতে পারলাম বিষয়টা? ঠিক আছে, তোমাদের কি সমস্যা হচ্ছে, অতিরিক্ত হচ্ছে নাকি? হয়নি? আচ্ছা, এরপরে 9 নাম্বারের একটা প্রপার্টিজ আছে, এটা একটু দেখো দেখি। নয় নাম্বার প্রপার্টিজ পড়ছো? এটা সিম্পল একটা প্রপার্টিজ, একটা ম্যাথে এটা ইউজ হয়। ওকে, খুবই সোজা, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, তোমাদের মনে আছে তোমরা চাইলে ম্যাট্রিক্সকে যোগ করতে পারো, ম্যাট্রিক্সের বিয়োগ করতে পারো, পারো না? তো এরকম ভাবে কি নির্ণায়কের যোগ বিয়োগ সম্ভব? যেই নিয়মে তুমি ম্যাট্রিক্সের করছিলা ওই নিয়মে কি নির্ণায়কের সম্ভব? সম্ভব না। নির্ণায়কের যোগ বিয়োগ একটু আলাদা হয়, আমাদের বইয়ে নির্ণায়কের যোগ বিয়োগ আসলে ওইভাবে দেওয়া নাই। তবে এই একটা প্রপার্টিজ আমরা চাইলে তোমাকে দেখাতে পারি। কিরকম প্রপার্টিজ? ধরো এটা একটা নির্ণায়ক আছে, আমরা চাইলেই এই নির্ণায়ককে ভাঙে আরো 2টা নির্ণায়কে পরিণত করতে পারি। কথা কি বুঝতেছো? একটা নির্ণায়ক আছে, আমরা চাইলে 2টা আলাদা আলাদা নির্ণায়কে ভাঙতে পারি। এই পার্টিকুলার ক্ষেত্রে একটা কথা মনে রাখা লাগবে যে তুমি কোন রো বা কোন কলামকে ভাঙতে চাচ্ছ, এটা তোমার ইচ্ছা, তুমি যে কাউকে নিয়ে এই কাজটা করতে পারো। তো এইখানে আমরা তোমাকে বোঝার সুবিধার্থে এই কলাম 2টাকে দেখো কিভাবে দিছি।
দেখো দুইটা টার্মের যোগফল আকারে দেয়নি, বুঝলেন বিষয়টা? মানে ধরো আমরা যদি তোমাকে বলতাম যে ভাইয়া কলাম 2 এর সাপেক্ষে তুমি এই দুইটা নির্ণয়কে ভাঙো, মানে একটা নির্ণয়কে ভাঙা দুইটা নির্ণয়কে তৈরি করো, তাহলে ঘটনা হয়তো এরকম। দেখো তো বুঝতে পারো কিনা? আমাদের নির্ণয়ক তৈরি হতো কয়টা বলো তো? দুইটা। ভিতরে প্লাস দাও, সমস্যা নাই। নির্ণয়ক তৈরি হতো দুইটা। এবং মজার বিষয় হচ্ছে এটা, তুমি যেটার সাপেক্ষে ভাঙবা ওইটা ব্যতীত বাদ বাকি যা আছে দুই নির্ণয়কে কি হয় বলতো? একই হবে, আলাদা কোনো কিছু হবে না। তার মানে এই যে এ ডি জি আর সি এফ আই দুই নির্ণয়কের ক্ষেত্রে এই টার্মটা কি থাকবে বলতো? সেম থাকবে, সি এফ আই। শুধু পরিবর্তন হবে কোনটাতে বলতো? তুমি যার সাপেক্ষে, যে কলাম বা যে রো এর সাপেক্ষে তুমি এটাকে বিস্তার বলতেছো, কারণ ভাঙতে চাচ্ছ, ওইটার পরিবর্তন হবে। যেমন দেখো এখানে ভুক্তি কয়টা আছে বলতো? বি প্লাস কে আছে না? তাহলে তুমি চাইলে এক পাশে বি রাখতে পারো, তাহলে আরেক পাশে কি দিবা বলতো? কে দিবা। আচ্ছা ই আর কে আছে না, ই প্লাস কে আছে না, তুমি চাইলে এক পাশে ই রাখতে পারো, আর এক পাশে কি রাখতে পারো বলতো? কে রাখতে পারো। এটা একটা প্রমাণ বলতেছি, কারণ একটা ম্যাথ আছে, আমরা ওটা করে দেখাবো, তখন আরো সুবিধা হবে তোমাদের জন্য। তাহলে আমরা ধরো এটাতে আমি রাখতেছি, এখান থেকে রাখতেছি বি, তাহলে এটাতে কি রাখবো বলতো? কে। আচ্ছা এখানে রাখতেছি ই, এখানে রাখবো কত বলতো? কে। আচ্ছা ধরো এখানে মাইনাস দেওয়া ছিল, ধরো এখানে মাইনাস দেওয়া ছিল, তাহলে আমি যদি এখন এখানে এইচ রাখি, এখানে এইচ রাখি, তাহলে এখানে কাকে রাখা লাগবে বলতো? তাহলে মাইনাস কে রাখা লাগবে। এই প্রপার্টিসটা তোমরা কি বুঝতে পারলা? এটা একটা মাত্র ম্যাথেই আমাদের ইউজ করা লাগে, খুবই সুন্দর প্রপার্টিস, দেখে রাখো একটু। বুঝলা কি? কোনো জায়গায় কোনো সমস্যা? তাহলে তুমি চাইলে একটা নির্ণয়কে দুইটা নির্ণয়কে কি করতে পারো বলতো? কনভার্ট করতে পারো, এবং এটা খুবই ইজি একটা জিনিস। আশা করি এই বিষয়টা তোমরা পারবা। আমি মিশিয়ে দিলাম। আজকের দিনের লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক পড়াবো এখন আমরা, নিতে পারবা তোমরা? লাস্ট দেখো 10 নম্বরে দেখো। সমস্যা হচ্ছে কোনো? না সমস্যা হলে বলতে পারো। ওকে, তোমাদের কোনো সমস্যা নাই তো? পারবা? ওকে, 10 নম্বর জিনিসটা একটু দেখো, লাস্ট টপিক এটাই। এটা হচ্ছে চক্রীয় রাশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা। আমাদের দুই টাইপের প্রশ্ন থাকে, একটা হচ্ছে বিস্তার না করে প্রমাণ, আর একটা হচ্ছে বিস্তার করে তোমার প্রমাণ নির্ণয় করা লাগবে। দেখছো তো তোমরা? তো বিস্তার না করে যে প্রমাণটা, ওইটার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা কি করা যেতে পারে? তো আমরা একটু চক্রীয় রাশি সম্পর্কে আগে একটু পড়ি। তোমরা পড়ছো কি চক্রাকার রাশি? পড়ছো তোমাদের ইয়াতে ছিল, আমার মনে আছে ক্লাস 10 হায়ার ম্যাথে তোমাদের এই জিনিসটা ছিল। চক্রাকার রাশি মানে কি, বিষয়টা চিন্তা করে দেখো। ধরো আমার কাছে তিনটা রাশি আছে, একটা হচ্ছে এ, আরটা মনে করো হচ্ছে বি, আরটা মনে করো কত বলতো? সি। তো আমি এদের মধ্যে একটা চক্রাকার সম্পর্ক তৈরি করতে পারি, এবং সেটা যোগবোধকও তৈরি করতে পারি। তাহলে সেটা কি বলতো? হ্যাঁ, চক্রক্রমিক রাশি বলে আর কি। তো ওটাকে আমরা গুণগত করতে পারি। ডাজন্ট ম্যাটার, নাম না ম্যাটার করে না, ম্যাটার করে আসলে তুমি ইউজ করতে পারতেছো কিনা। আচ্ছা এখানে আমার একটু সমস্যা আছে, আমি আসলে জানতাম না যে আসলে ওইরকম নামকরণ করা আছে এত সুন্দর। সমমাত্রিক রাশি হচ্ছে যখন অনেকগুলা রাশির মধ্যে মাত্রা সমান থাকে, খেয়াল করে দেখবা। এটা তোমরা যদি বুঝো তাহলে তো আরো ভালো। তোমরা যখন নির্ণায়ক দেখবা, নির্ণায়কে দেখবা যে অনেক সমমাত্রা জিনিস থাকে, তাই 3 নাম্বার কি যে অধ্যায়? ভাই শোনো, আমার লাইফে আমি ওটা স্কিপ করে চলে আসছিলাম, ওটা বাদ দিয়ে পাস করে আসছি, ওই জন্য আমি আসলে ভালো মতো পড়িনি। যাই হোক, যোগবোধক চক্রীয় রাশি, আরটা কি বলো? আরটা হচ্ছে গুণবোধক। ওগুলা নাম ভুলে যাও, আপাতত এই নাম মনে রাখো, তাহলেই হবে। যোগবোধক মানে কি? চক্রীয় রাশির ভিতরে কি থাকবে বলতো? যোগ থাকবে। তার মানে আমি ধরো এই দুটাকে নিয়ে একটা রাশি তৈরি করতেছি, এটা দেখতে হবে হচ্ছে এ প্লাস কত বলতো? বি। তারপর এই দুটোকে আমরা তৈরি করব, এটা কত হবে বলতো? এটা হচ্ছে বি প্লাস সি, তারপরে সি প্লাস এ। আচ্ছা এটা হচ্ছে যোগবোধক। আমরা তাহলে গুণবোধক তৈরি করতে পারি? হ্যাঁ, গুণবোধক তৈরি করতে পারি, এবং দেখতে হবে হচ্ছে এ বি, বি সি, সি এ। এখন আমাদের ইন্টারমিডিয়েটে যে আমরা হচ্ছে নির্ণয় করবো না, অঙ্কগুলো করবো না, ওই অঙ্কে দেখবা এরকম টাইপের রাশিও থাকতে পারে,
আবার এরকম টাইপের রাশিও থাকতে পারে, মানে যোগবোধক রাশি চক্রীয় রাশি বা গুণবোধক চক্রীয় রাশি দুই টাইপের রাশি থাকে, ওগুলা আমাদেরকে কাজ করতে হবে। এবং এরা নির্দিষ্ট একটা নিয়ম ফলো করে, ওই একই নিয়মে তুমি সব অঙ্ক করে দিতে পারতা। আর শুরুতেই যখন আমরা একটা নির্ণায়ক দেখবো, আমাদের প্রথম কাজ হবে কি, যে চক্রীয় রাশি আছে কিনা। যদি চক্রীয় রাশি থাকে তাহলে এটা সলভ করতে হয় কিভাবে, এটা তোমাকে আমি আজকে শিখা দিচ্ছি। তুমি সকল অঙ্ক একই নিয়ম অ্যাপ্লাই করবা, ওকে। এবং এই জন্য তোমাকে বলতেছিলাম না যে দুইটা গুরুত্বপূর্ণ টপিক পড়লে কি কি টপিক গুরুত্বপূর্ণ হতে পারে। মানে ধরো তোমাকে কেউ একটা নির্ণায়কের অঙ্ক দিছে, তুমি দুইটা জিনিস চেক করবা, যে ওখানে প্রথমে চেক করবা যে ওখানে চক্রীয় রাশি এইটা কি আছে কিনা। যদি এইটা থাকে তাহলে আলহামদুলিল্লাহ, নির্দিষ্ট কয়েকটা স্টেপ করলে ওটা উত্তর অটোমেটিক চলে আসবে। আর দুই, আরেকটা জিনিস খেয়াল করবা, যদি চক্রীয় রাশি না থাকে, তাহলে তুমি খেয়াল করে দেখবা যে কোনো সারি বা কোনো কলামের অনুপাত কি সমান হচ্ছে কিনা। আমি কি বুঝাতে পারলাম? কোনো সারি বা কলামের অনুপাত কি সমান হচ্ছে কিনা, এই দুটো টপিকের দিয়েই তুমি প্রায় সকল অঙ্ক করে ফেলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসো যে এই চক্রীয় রাশি থাকলে কিভাবে আমাদের কাজ করতে হয়, কিভাবে আমরা নির্ণয়কে পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করব। আসো দেখি এটা বুঝো কিনা। তো তুমি একটা কাজ করো, এটা উঠায় নাও, এটা দেওয়া নাই ওখানে, উঠায় নাও। তাহলে তোমরা বুঝছো না যে চক্রীয় রাশি দুই টাইপের হতে পারে। ম্যাথে এগুলা কিরকম ভাবে দেওয়া থাকবে, দেওয়া থাকলে আমরা কিরকম ভাবে কাজ করবো সেটা একটু দেখাবো তোমাদের। ধরো প্রথমত আমাদের যোগবোধক চক্রীয় রাশি দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব। তো একটা নির্ণায়কটা আমরা একটা কথাবার্তা বলি। ধরো একটা নির্ণায়ক দেওয়া আছে এরকম, আচ্ছা। যখন তুমি প্রথম একটা নির্ণায়ক দেখবা এবং যখন তোমাকে বলবে যে এটা সমান কোনো কিছু প্রমাণ করে দাও, হয় জিরো প্রমাণ করে দাও বা এটা প্রমাণ করো, এবং বলবে বিস্তার না করে প্রমাণ করো, তো প্রথম যে জিনিস তোমার মাথায় আসবে, প্রথম যে প্রপার্টিস তোমার মাথায় আসা উচিত সেটা হচ্ছে, ভাইয়া আমাদের এখানে কি চক্রীয় রাশি আছে কিনা, আমাদের এখানে কি চক্রীয় রাশি এটা আছে কিনা। যদি এইটা থাকে তাহলে আমরা এটাতে অঙ্ক করবো, যদি না থাকে তাহলে আমরা কি করবো বলতো, আমরা অনুপাতটা কথাটা বলবো। বুঝতেছো বিষয়টা? এই দুটো টপিক আমরা দেখবো। তো এখানে দেখো তো এখানে কি চক্রীয় রাশি দেওয়া আছে কিনা, দেখতে পাচ্ছ? কোথায়? কেন? এই তো এই জন্য বেশি পড়ানো হয় না, আগে ক্লাসে আসে তো ওই জন্য তোমার হচ্ছে। শোনো, প্রশ্ন কি করছি বলো, কি প্রশ্ন করছি? আমি জিজ্ঞেস করছি চক্রীয় রাশি আছে কিনা, তুমি আমাকে এটার উত্তর দাও। আছে, দেখতে পাচ্ছ? চোখ কোথায় তোমার, দেখতে পাচ্ছ? এই দেখো, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এটা হচ্ছে প্রথম কথা, যে চক্রীয় রাশি আছে কিনা। কি টাইপের চক্রীয় রাশি? এটা যোগবোধক। চক্রীয় রাশি দুই টাইপের হতে পারে, যোগবোধক বা গুণবোধক। তার মধ্যে আমাদের কাছে আছে কি বলতো, যোগবোধক। তো যখন তুমি একটা চক্রীয় রাশি পাবা তখন কি কি স্টেপ তোমাকে কমপ্লিট করা লাগবে, কি কি স্টেপ? দুইটা স্টেপ তোমাকে কমপ্লিট করা লাগবে। প্রথম স্টেপ হচ্ছে ওই চক্রীয় রাশিকে কমপ্লিট করতে হবে। তোমার ওই চক্রীয় রাশিকে কি করতে হবে বলতো, কমপ্লিট। আমরা তো বলতে ভুলে গেলাম। আচ্ছা, ধরো এ বি সি যে রাশিগুলো ছিল না, এ বি সি, এদের যে যোগবোধক চক্রীয় রাশি, একটা হচ্ছে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, বলো তো এদের কমপ্লিট রূপটা কি? কমপ্লিট রূপটা এরকম না, এ প্লাস বি প্লাস সি। আবার সিমিলারলি যদি আমরা গুণ আকারে রাখতাম এরকম, এর কমপ্লিট রূপ এ বি সি।
তাহলে আমাদের অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে কি বলতো? অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে a প্লাস বি প্লাস সি এটা নিয়ে আসা। ওকে, এখন দেখো তোমার এই কলাম বরাবর a প্লাস বি দেওয়া আছে। এখন অবশ্যই তাহলে তোমার মিসিং কে পার্ট বলতো? কোন পার্টটা এখানে মিসিং আছে বলতো? এই তাহলে সি অবশ্যই নির্ণায়কের কোনো না কোনো একটা জায়গাতে সুন্দরভাবে দেওয়া থাকবে। তখন তুমি কি করতে পারো বলতো? এটার সাথে এটাকে যোগ করতে পারো না? শোনো, আমরা কিন্তু প্রথম স্টেপে আছি। প্রথম স্টেপে কি বলতো? যোগবোধক রাশিটা কমপ্লিট করা। তুমি কি কমপ্লিট করতে পারবা? দেখতে পাচ্ছ? আবার বলো এখানে মিসিং কে? এ, দেখো এ আবার এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আবার বলো এখানে মিসিং কে? বলো বি, দেখো বি আবার এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি উপায় এটা কমপ্লিট করতে পারি? আমরা স্যার এটা লিখতে পারি, বলো দেখি। কলাম 1 এবং হচ্ছে কলাম 3 এই দুটাকে যোগ করব, রাখবো কোথায় বলো তো? লেটস সে কলাম 1 ড্যাশ। সো তুমি চাইলে এখন এটা বলতে পারো যে কলাম 1 ড্যাশ এখন আমার নতুন ভাবে তৈরি হবে এবং কি হবে বলো তো? কলাম 1 এটা দেখতে হবে এরকম a প্লাস বি প্লাস সি, এটা কথা হয় বলো? a প্লাস বি প্লাস সি সেম। তোমরা বিষয় বুঝতে পারতেছো যে আমি এই অঙ্ক এত সুন্দর করে এখন করে দিচ্ছি, এরপরে কিন্তু এই অঙ্ক আমি একবার করে দেবো না। যতবার চক্রীয় রাশি আসবে ততবার আমি মুখে বলে দেবো যেটাকে কমপ্লিট করো, তারপর আরেকটা স্টেপ আছে বলে দেবো এই স্টেপ কমপ্লিট করো। বুঝতেছো বিষয়টা? আর এই অঙ্ক করে দেবো না। তো ভালো করে এখন বুঝে নাও, এইটাই আমরা এডিট করছিলাম, এর বাইরে অন্য কিছু এডিট করছি? তাহলে যেরকম আছে সেরকম হবে। দ্যাট মিনস এখানে হবে হচ্ছে 1 1 1, আর এখানে কথা হয় বলো তো? সি এ বি। তো চক্রীয় রাশি থাকলে স্টেপস কয়টা বলো তো? দুইটা। একটা হচ্ছে কমপ্লিট করা, আর 2 নাম্বার স্টেপ হচ্ছে ওই যে কমপ্লিট হয়ে গেছে না, ওইটাকে কমন নেওয়া। ওইটাকে কমন নেওয়া ইজি না বলো? তুমি চাইলে এখন a প্লাস বি প্লাস সি কে কমন নিতে পারো না? আচ্ছা আমরা কমন নেওয়া দেখি। এটাকে আমরা কমন নিলে কথা হবে বলো? a প্লাস বি প্লাস সি কমন নিছি, বলো নির্ণায়কের অবস্থা কি হবে বলো? এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1। আচ্ছা বাদ বাকি কোনো কিছু আমি চেঞ্জ করছি না? তাহলে বাদ বাকি যা যেরকম ছিল, এটা ছিল 1 1 1, এটা হচ্ছে সি এ বি। পরবর্তী প্রসিডিং আমরা যেভাবে করতে হয় সেভাবে করবো। যেমন এটার ক্ষেত্রে যেহেতু হচ্ছে কলাম 1 এবং কলাম 2 একই, তাহলে কিন্তু উত্তর আমরা 0 বলাইতে পারি। আচ্ছা যদি অন্য অঙ্ক থাকে অন্য অঙ্ক হবে, ডাজন্ট ম্যাটার। আমাদের যতটুকু দরকার ছিল যে চক্রীয় রাশি, যোগবোধক চক্রীয় রাশি থাকলে আমরা কিভাবে বিহেভ করব এটাকে আমরা বুঝতে পারছি। আমরা দুইটা স্টেপে এর সাথে কাজকর্ম করব। প্রথম স্টেপ হবে যোগবোধক রাশিকে কি করা বলতো? কমপ্লিট করা। দ্বিতীয় কি হবে বলতো? ওইটা কমন নেওয়া। পারবা বুঝতে বিষয়টা? আচ্ছা খেয়াল করে দেখো, এইটার যে মিসিং পার্ট এটা কোথাও না কোথায় দেওয়া থাকতে হবে, নাহলে তুমি যোগ করতে পারবে না। তো দেখি মাথায় ঢুকে কিনা তোমাদের, এটা একটু সুন্দর করে উঠায় নাও। হইলো ওঠানো? তাহলে যদি চক্রীয় রাশি দেওয়া থাকে তুমি বুঝতে পারতেছো কি কাজ করতে হবে? তাকে কমপ্লিট করতে হবে, আর কমপ্লিট হয়ে গেলে আমরা কি করবো বলতো? কমন নেব। আচ্ছা আর একটা কথা একটু সুন্দরভাবে বুঝায় রাখি। ধরো এখানে a প্লাস বি দেওয়া আছে, মিসিং পার্ট কে? সি। এই সি অন্য কোনো একটা জায়গায় দেওয়া থাকা লাগবে, না হলে তুমি কি যোগ করতে পারবা? মানে এটা বুঝো, সবকিছু বুঝো, প্রশ্ন তৈরি হয় কিভাবে। কাল যদি এখানে আমি এরকম দিই 10 5 7, তুমি এটা জীবনেও কমপ্লিট করতে পারবে না। কমপ্লিট করতে পারবা না। তাহলে মিসিং যে পার্ট গুলা ওগুলাও কোনো না কোনো জায়গায় দেওয়া থাকবে। এই অঙ্কগুলো এতটা সোজা ভাই, তুমি দেখে বলে তার যে ঘটনা এরকম ঘটবে, তাও ছেলে মেয়ে পারে না। এবার আসো, ধরো আমি এবার গুণবোধক চক্রীয় রাশির কথা বলতেছি। গুণবোধক,
ধরো এরকম একটা নির্ণায়ক নাও, এটা হচ্ছে ওকে। গুণবোধক চক্রীয় রাশির ক্ষেত্রেও সেম জিনিস, তোমাকে দুইটা স্টেপ কমপ্লিট করা লাগবে। প্রথমটা হচ্ছে যে গুণবোধক রাশি দেওয়া আছে ওটাকে কি করতে হবে, ফুলফিল করতে হবে, কমপ্লিট করতে হবে। আর দ্বিতীয় কি হবে বলো, কমন নেওয়া লাগবে, এরপরে কমপ্লিট হয়ে গেলে ওকে। এখন বলো এখানে তুমি কি করবে, এখানে কি তুমি চক্রীয় রাশি দেখতে পাচ্ছ? এই দেখতে পাচ্ছ? চোখ ঠিক হয়েছে তোমার? বলো কি দেখতে পাচ্ছ, কি কি দেখা আছে? হ্যাঁ এই তো বেশি সমস্যা। আমি তোমাকে কি জিজ্ঞেস করছি? আছে কি নাই? না না না, আমি তোমাকে এটা জিজ্ঞেস করছি, তুমি এটার উত্তর দাও। আছে। আচ্ছা, এবার আমাদের কাজ করতে হবে, এটাকে কমপ্লিট করতে হবে। বলো কমপ্লিট করবা কিভাবে? কলাম 1 আর কলাম 3 দুইটাকে আপনি গুণ করব। অসাধারণ। আমি একটা কথাই নিষেধ করছিলাম, যে দুইটা কলাম বা দুইটা সারিকে যোগ অথবা বিয়োগ করা যায়, কি করা যায় না? গুণ করা যায় না, ভাগ করা যায় না। আমি এটা নিষেধ করছিলাম, বলছিলাম যে এই জিনিস নিষেধ করলাম, এই জিনিস আসবে। বুঝেছো? তোমার মন চাচ্ছে না যে কলাম আর কলাম 3 কে গুণ করে দিই, হয়ে যাবে। কিন্তু এটা হয় না, এটা প্রপার্টিজে নাই, এটা তুমি করতে পারবে না, এটা সম্ভব না। আমি বলতে পারতেছি কথাটা, বুঝতে পারছো? তো এটা আমি তোমাদের দিয়েছিলাম তোমাদের ওই মানে ইনস্টিংক্টটা কাজে লাগানোর জন্য, ভাই গুণ করা যায় মনে হয়, গুণ করা অ্যাকচুয়ালি যায় না। ইভেন এটা দেওয়া থাকুক না দেওয়া থাকুক কিছু যায় আসে না, আমাদের অঙ্ক এমনিতেই হবে। প্রশ্ন হচ্ছে কিভাবে হবে, এটা অ্যাকচুয়াল প্রশ্ন। এবং এটা বুঝতে পারলে বুঝবো তুমি সারাদিনে সবকিছু বুঝে গেছো। আমাকে বলো এইখানে মিসিং পার্টকে সি, তার মানে ওখানে সি নিয়ে আসা লাগবে, এবং কি আকারে? যোগ আকারে নিয়ে আসা লাগবে, বিয়োগ আকারে, কি বলো, গুণ আকারে। তো কোনোভাবে কি ওটা এখানে সি নিয়ে আসা যায় কিনা? কমন? আমার কথা হ্যাঁ, আমি ABC 1 বাই ABC বাইরে দেব, আর ABC লাইনে গুণ করে দেব, তাহলে তুমি মুখস্থ হইতে থাকতেছ। আপনি আসলেই মুখস্থ। আমি প্রশ্ন করতেছি ভাই এখানে সি নিয়ে আসবা কিভাবে, আর তুমি বলছো ভাই ABC আমি কমন নেব। ওখানে সি ধরেন গুণ করলাম, নিচেটাতে এ গুণ করলাম, তার নিচেটাতে বি, তাহলে ABC গুণ হলো না, কলাম তাহলে বাইরে আমি 1 বাই ABC দেব। হ্যাঁ, কথা সিম্পল, এরকমই কথা হবে, বাট আমি আরো সুন্দর করে বলতেছি। শোনো, এখানে আমার মিসিং কে বলো তো? সি, তাই না? আমি এখন সি যদি গুণ করে দিই, আমরা তো বলছিলাম যে কাউকে আমি যখন ইচ্ছে তখন কিন্তু নির্ণায়কের ভিতরে গুণ করতে পারি, আমার কিছু যায় আসে না। কিন্তু কথা এটা, যাকে তুমি গুণ করবা ওকে আবার বাইরে তুমি কি করে দিবা, ভাগ করে দিবা। এখন প্রশ্ন হচ্ছে সি তুমি কোন বরাবর গুণ করবা? তুমি কি কলাম বরাবর গুণ করবা নাকি রো বরাবর গুণ করবা? ধরো তোমার শখ হচ্ছে তুমি সি কে এই বরাবর গুণ করবা, দ্যাট মিন্স কলাম বরাবর গুণ করবা, তাহলে ঝামেলা ভাই এটা পূর্ণ হবে এবিসি, কিন্তু পরেরটা ঝামেলা চলবে, কি আসবে বলতো? বিসি স্কয়ার। আমি তো এটা চাচ্ছি না ভাই, আমি তো চাচ্ছি না এটা নষ্ট হোক। আমার এবার কি করতে হবে বলো? তাহলে শোনো, যদি তোমার চক্রীয় রাশি কলাম বরাবর থাকে তাহলে তুমি কলাম বরাবর গুণ করতে পারবে না, তাহলে তোমাকে গুণ করতে হবে কি বরাবর বলো? সারি বরাবর। তার মানে এই সারি বরাবর তুমি কি গুণ করবা বলো তো? সি। আচ্ছা, এই সারি বরাবর তুমি কি গুণ করবা বলো তো? এ। আর এ বরাবর তুমি কি গুণ করবা বলো তো? বি। তাহলে টোটাল তোমার কি গুণ করা পড়তেছে? এ বি সি গুণ করা পড়তেছে। যে জিনিসগুলো তুমি গুণ করবা তুমি ভাগ করে দিবে না, এটা বলা লাগবে নাকি আবার? তো বলো কি করতে হবে? তাহলে আমি আগে ভাগ করে দিচ্ছি 1 ডিভাইড বাই এ বি সি। আর দেখো এবার আমি এটা বলতে পারি, এটা কি হবে বলো দেখি? এইটা হবে এ বি সি। বলো এই টার্ম কত হয় বলো? সি। এটা কত হয় বলো? সি স্কয়ার। আচ্ছা বলো এই টার্ম কি হবে? এটা হচ্ছে এ বি সি। বলো এই টার্ম কি হবে বলো? এ। এটা কত হয় বলো? এ স্কয়ার। আবার এটা বলো এটা কত হবে? এটা হচ্ছে বি। এটা কত হবে? বি স্কয়ার। আচ্ছা, আমাদের প্রথম স্টেপ হচ্ছে কমপ্লিট করা, আমরা কি কমপ্লিট করতে পারছি? দ্বিতীয় স্টেপ কি বলতো? এই যে এবিসি কমপ্লিট হয়ে গেছে, এটা কমন নেব আমরা এখন। এই যে কমন নিচ্ছি। তাহলে এখন কে থাকবে বলো তো? এখানে কে থাকবে? 1 1 1। আমাদের এখানে 1 1 1 এটা পড়ে থাকলো। আর বাদ বাকি ক্ষেত্রে কি থাকবে বলো তো? সি সি স্কয়ার, এ এ স্কয়ার, বি বি স্কয়ার। আচ্ছা আমার একটা কথা বলো তো, সিরিয়াসলি বলো তো, হ্যাঁ এই পাশের যে এ বি সি ছিল এগুলা কি কোনো আসলে যায় আসে? এগুলো কি কোনো জায়গায় কি ইউজ হইলো?
বুঝতেছো বিষয়টা? মানে এখানে যদি অন্য কিছু থাকতো 10 20 30 থাকতো তাহলেও তো আমাদের কিছু যায় আসতো না। বুঝতেছো বিষয়টা? আমাদের গুণবোধক রাশি যখন আমরা পূর্ণ করব তখন নিজেই নিজেকে হেল্প করা লাগবে। তুমি নির্ণায়কের অন্য কোনো ভুক্তি থেকে হেল্প পাবা না, এটা মাথার মধ্যে নিয়ে আসো। বাট যোগবোধকের ক্ষেত্রে কি হয় বলতো, তুমি কিন্তু পাইতে হবে, হেল্প না নিলে হবে না কিন্তু তোমার। ও পাশে সি থাকা লাগবে। দেখো প্রশ্ন দেখো, এর আগে করলো না, ও পাশে সি না থাকলে তুমি যোগ করবা কিভাবে করে? এটা কি তোমাদের মাথায় ঢুকছে? সত্যি করে বলো যে গুণবোধকের ক্ষেত্রে নিজেই নিজেকে হেল্প করা লাগবে, বাইরে থেকে গুণ করতে হবে। যোগবোধকের ক্ষেত্রে ওখানে দেওয়া থাকবে। বুঝতেছো? বলো, চক্র রাশি দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও তাহলে কি করবা? কমপ্লিট করবা আর কি করবা বলো? ঠিক আছে, পারবা এতটুক? আল্লাহর রহমতে কালকে যদি তুমি এগুলো দেখতে পাও তাহলে আমি আর একটা অঙ্ক করে দেবো না। আমি তোমাকে কি বলবো জানো? ভাইয়া যোগবোধক রাশি বা গুণবোধক রাশি কি করবা? কমপ্লিট করবা, তারপরে কি করবা? কমন নিবা। বদ ভাই এগুলো তুমি করবা পরে। ঠিক আছে, হ্যাঁ এটা উঠায় নাও। তোমরা ভালো থাকো, নেক্সট দিন আসো। হ্যাঁ আচ্ছা, কি বার বলো? রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবারে তাহলে কিন্তু তোমাদের হচ্ছে এরপরে পরীক্ষা হবে। কিছু করার নাই।